হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব লার্নিং ডিসএবিলিটিস অর্থাৎ শেখার অক্ষমতা বা ব্যাধি সম্পর্কে। আমি তোমাদেরকে প্রথমেই বলতে চাচ্ছি সেটা হচ্ছে শেখার অক্ষমতা বা ব্যাধি, এই যে লার্নিং ডিসএবিলিটিস, এটা কোনো পার্টিকুলার লেসন নেই বা কোনো চ্যাপ্টার নেই। এটা হচ্ছে তোমার প্যাডাগজির 5 নম্বর চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, লার্নিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, যেটা আমার প্লেলিস্টে অলরেডি 6 নম্বর ক্লাসে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। কিন্তু সেখানে কি আছে যে পুরো ক্লাসটা, যে এই যে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ কিভাবে শিখবো, কি করব, সবিশেষ দেওয়া আছে। কিন্তু এই কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে যে লার্নিং ডিসএবিলিটিস, এটার থেকেই মোস্ট টাইম কোয়েশ্চেনটা আসার চান্স থাকে বা আসে। সেই জন্য আমি ভাবলাম যে লার্নিং ডিসএবিলিটিস এর ওপরে যদি আলাদা করে তোমাদের একটা পার্টিকুলার ভিডিও দেওয়া যায় তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তো দেখো, লার্নিং ডিসএবিলিটিস কি এবার আমরা বুঝে নেব যে শেখার অক্ষমতা বা ব্যাধি কি। ব্যাধি বলতে আমরা সাধারণত বুঝি কোনো বেমার বা অক্ষমতা, যেটা আমরা করতে পারি না, যেটা আমাদের মধ্যে ক্ষমতা থাকে না। এবার দেখো, শেখার অক্ষমতাটা হলো একটি স্নায়ুবিক অবস্থা বা নিউরোলজিক্যাল কন্ডিশন, যা মস্তিষ্ক কিভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে তার উপর প্রভাব ফেলে। মানে স্নায়ুগুলো যদি আমাদের কাজ করা বন্ধ করে বা কাজ করতে উল্টো পাল্টা করে, তাহলে কি করে আমাদের মস্তিষ্কে যে প্রভাবটা পড়ে তার ফলে আমরা পড়তে, লিখতে, কোনো কাজ করতে, খেলা করতে অসুবিধায় পড়ে যাই। সেগুলোকেই বলে যে অক্ষমতা বা ব্যাধি। আর এটা হচ্ছে মেইনলি তোমাদের জন্য, যে শিক্ষার্থীদের যারা স্কুলে যায়, যারা পড়তে পারছে না, লিখতে পারছে না, খেলতে পারছে না, বা কি শিক্ষকের সঙ্গে বার্তালাপ করতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, বা তোমার একটা কাজ বারবার করছে, এই যে প্রবলেমগুলো বাচ্চারা ফেস করে, এই প্রবলেমগুলোকে কি বলা হয় যে লার্নিং ডিসএবিলিটিস। তো এবার দেখো, শিক্ষার্থীদের শেখার মূল অক্ষমতা বা ব্যাধি অনেকগুলোই আছে, কিন্তু তার থেকে মূলত 5টা ব্যাধি আছে, যে 5টার থেকেই মোস্ট অফ দ্য টাইম এই কোয়েশ্চেনগুলো আসে। ঠিক আছে, এবার দেখে নাও। প্রথমটা হচ্ছে ডিসলেক্সিয়া, যেটা পঠনজনিত সমস্যা। বাচ্চারা ক, খ, অ, আ বা কোনো শব্দ পড়তে, কোনো সেন্টেন্স পড়তে যেটা ফেস করে, রিডিং পড়তে পারছে না, শব্দ চিনতে পারছে না, বাক্য একটা গঠন করতে পারছে না, এগুলোকেই বোঝায় ডিসলেক্সিয়া। তারপর দেখো 2 নম্বরে আছে ডিসগ্রাফিয়া, যেটা লিখনজনিত সমস্যা। তারপর দেখো ডিসক্যালকুলিয়া, এখানে কি বলা হয়েছে, গাণিতিক সমস্যা। তো দেখো ডিসক্যালকুলিয়া হচ্ছে এটা মূলত গাণিতিক সমস্যা। বাচ্চারা কি করে, একের পরে 2, 2 এর পরে 3, এই যে সিকোয়েন্সি গুলো বা এই যে গাণিতিক প্রতীকগুলো যে আছে, যোগ, বিয়োগ, পূরণ, হরণ, এই চিহ্নগুলো চিনতে পারে না, যার জন্য অঙ্ক করতে পারে না। তারপর দেখো 4 নম্বরে আছে এডিএইচডি, যেটা মনোযোগ অস্থিরতা জনিত সমস্যা। এবার দেখো, এডিএইচডি হচ্ছে যে মনোযোগ অস্থিরতা, সে একটা জিনিসে মনোযোগ দিতে পারছে না, অস্থির লাগছে, তার সহনশীলতা যেটা তোমার ক্ষমতা সেটা নেই, যাকে বলা হয় এডিএইচডি। তারপর দেখো অটিজম, 5 নম্বরে আছে অটিজম, যেটা যোগাযোগ পুনরাবৃত্তিমূলক সমস্যা। এবার আমরা দেখে নেব যে এই যে শিক্ষার অক্ষমতা বা ব্যাধিগুলো, এগুলো একটা একটা করে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ডিসলেক্সিয়ার বিষয়ে। তো দেখো, এবার আমরা দেখব ডিসলেক্সিয়া, প্রথমটি শিক্ষার অক্ষমতা বা ব্যাধি, সেটা হচ্ছে পঠনজনিত সমস্যা। এবার পঠনজনিত সমস্যা বললে আমরা কি বুঝবো, যখন প্রথমে একটা শিক্ষার্থী স্কুলে যায় তখন সে রিডিং শিখতে হয় বা পঠন শিখতে হয়। তো পঠন শিখতে গেলে আমাদের যে অক্ষর আছে, শব্দ আছে, বাক্য আছে, বা কোনো প্যারাগ্রাফ পড়ার যেটা ক্ষমতা, সেটা আমাদের পুরোপুরি ভালোভাবে থাকতে হবে। যেটা থাকলে কি হবে, স্বাভাবিকভাবে আমরা পড়াশুনো করতে পারবো। এবার যেগুলো শিক্ষার্থী, যে শিক্ষার্থীরা এই যে পঠন, যে রিডিং করতে অসুবিধাগুলো পাচ্ছে, অক্ষর চিনছে না, শব্দ চিনছে না, একটা বাক্য বানাতে পারছে না, বাকি কোনো প্যারাগ্রাফ পড়ে সেটার থেকে বুঝতে পারছে না, সেটাকেই বলা হচ্ছে যে তোমার ডিসলেক্সিয়া বলে। যারা যারা ভালোভাবে পড়তে পারছে না, যে শিক্ষার্থীরা, তাদের মধ্যে এই ডিসলেক্সিয়া ব্যাপারটা বা ব্যাধিটা আছে বলে ধরা হয়। তো দেখো এখানে কি বলা আছে, এটি একটি পঠনজনিত সমস্যা যা শব্দ চিনতে, পড়তে ও বুঝতে অসুবিধার সৃষ্টি করে। সে শব্দ চিনতে পারে না, শব্দ বলতে কি, কল, বল, এগুলো, আর পড়তে, যে একটা প্যারাগ্রাফ পড়তে পারছে না সেগুলো, আর বুঝতে, সে পড়ে কিছু যে গ্রহণ করবে বা আয়ত্ত করবে সেটা সে বুঝতে পারছে না।
এবার আমরা দেখে নেব এর লক্ষণগুলি কি কি। প্রথমত প্রথম লক্ষণ হচ্ছে পড়তে অসুবিধা। এখানে দেওয়াই আছে, আমি এক্ষুনি বললাম যে শব্দ চিনতে পড়তে। সে যদি শব্দগুলো চিনতেই না পারে বা পড়তে না পারে, পড়ে যদি বুঝে আয়ত্ত করতে না পারে, তাহলে সে কখনোই ভালোভাবে রিডিংটা পড়তে পারবে না বা পঠনটা সলসল করে পড়তে পারবে না। এবার দেখো 2 নম্বরটা হচ্ছে শব্দ এবং অক্ষর চিনতে সমস্যা। শব্দ এবং অক্ষর, শব্দ থেকে আমরা শব্দ জানি কি কি, ধরো যে দুটো অক্ষর দিয়ে একটা শব্দ হয়, আর অক্ষর হচ্ছে তোমার ক খ এগুলো, ঠিক আছে। যখন সে এগুলো চিনবে না, অটোমেটিক সে পড়তে পারবে না। এবার দেখো 3 নম্বরটা ধীরে ধীরে পড়া এবং অস্পষ্ট পঠন। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যে পড়তে পারবে না, যখন দেখবে সাথের আরো 2-4টে শিক্ষার্থী বা বাচ্চা সমবয়সী যারা বন্ধু বান্ধবীরা আছে তারা ভালোভাবে পড়ছে, তখন কি করবে, নিজেকে লজ্জা বোধ করবে যে আমি পারছি না, আমি বুঝতে পারছি না, এই সমস্যাটাতে সে পড়ে যাবে। আর কি হবে, যতটুকু সে পারে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে এবং আস্তে আস্তে পড়বে, যার জন্য কি হবে, তার পঠনটা অস্পষ্ট হয়ে পড়বে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরটা হচ্ছে যে কোনো পড়া মনে রাখতে অসুবিধা। সে ভালো করে অক্ষর চিনছে না, সে ভালো করে শব্দ চিনছে না, বাক্য বানাতে পারছে না, কোনো প্যারাগ্রাফ পড়তে পারছে না, পড়ে তার থেকে কিছু যে গ্রহণ করবে বা আয়ত্ত করবে কিছু জ্ঞান, সে এগুলো কিছুই করতে পারছে না। তাহলে সে কিভাবে পড়া মনে রাখবে? পড়াটা সে পড়তেই পারছে না, তাহলে তো মনে রাখার প্রশ্নই আসে না। তো দেখো, এটাই হচ্ছে ডিসলেক্সিয়া বা পঠনজনিত সমস্যা। তো এবার আমরা দেখব যে ডিসগ্রাফিয়া লিখন সম্পর্কীয় এটা একটা ব্যাধি, এটা আসলে কি। দেখো তোমরা সবাই দেখো, ফিল্ম দেখো তো, যেটা আমির খানের মোস্ট ফেমাস একটা ফিল্ম, সেটা হচ্ছে তারে জমিন পার। সেখানে একটা বাচ্চাকে দেখায়, মানে মেইন ক্যারেক্টার বাচ্চাটি, সেখানে কি হয়, বাচ্চাটার এই যে ডিসগ্রাফিয়া সমস্যাটা কিন্তু থাকে। সে ভালোভাবে লিখতে পারে না, লেখাগুলো উল্টো করে লেখে বা বুঝতে পারে না কি লিখবে। মাথার মধ্যে লেখাগুলো কিন্তু ঘুরতে থাকে। যদি তুমি সিনেমাটা দেখেছো তাহলে তো হয়তো মনে পড়ছে যে কিভাবে করে সম্পূর্ণ পৃথিবীতে মনে হয় যে অঙ্কগুলো, লেখাগুলো, পড়াগুলো, এই যে লেটার বা শব্দ, সেন্টেন্স সবগুলো কি ঘুরছে, সে কিচ্ছু বুঝতে পারছে না। যার জন্য কি হচ্ছে, সে পরীক্ষার খাতায় কিচ্ছু লিখতে পারছে না, যদিও লিখছে সেগুলো উল্টো ভাবে লিখছে। সেখানে এটাই দেখিয়েছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডিসগ্রাফিয়া বলো, ডিসলেক্সিয়া বলো, যাই বলো, এটা কিন্তু হয়েই থাকে। কিন্তু কি করতে হয়, যারা প্যারেন্টস আছে বা যারা শিক্ষক থাকে, তাদেরকে ভালো একটা তাদের প্রতি যত্ন নিতে হয়, যেটার দ্বারা কি করা হয় সেটা আমরা নির্মূল করতে পারি, যেটা আমরা তারে জমিন পর সিনেমাতেও দেখেছি। তো দেখো, তোমরা পড়লে আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো, এটি একটি লিখনজনিত সমস্যা যা হাতের লেখা, বানান এবং লেখার সংগঠনকে প্রভাবিত করে, যা আমি এক্ষুনি বললাম। সে লিখতে পারছে না, মাথার মধ্যে সবকিছু উল্টো পাল্টা হয়ে ঘুরছে, সে কিছু প্রকাশ করতে পারছে না। তারপর দেখো ডিসগ্রাফিয়ার কিছু সাধারণ লক্ষণ, সবার মধ্যেই কিছু না কিছু একটু একটু থাকে, কিন্তু সেটা স্বাভাবিক। কিন্তু এই লক্ষণগুলো যদি অত্যাধিক একটা বাচ্চার ভেতরে দেখা যায়, তখন কি বলা হয়, যে শিক্ষার অক্ষমতা বা ব্যাধিটা বাচ্চাটার ভেতরে বেশি করে আছে, আর তখন সেই বাচ্চাটার একটা আলাদা যত্ন নেওয়া দরকার, ঠিক আছে। তো দেখো, এখানে সাধারণ লক্ষণগুলো কি। প্রথমত আছে লেখার সময় অসঙ্গতি, সে একটা লিখতে চায় আরেকটা লিখে ফেলে, মানে যেটা সঠিকভাবে লিখতে হবে প্রথমে সে লিখতে পারে না। তারপর দেখো অক্ষর গঠন ও হাতে লেখা স্পষ্ট না হওয়া, যখন সে বুঝতে পারছে না বা লিখতে পারছে না, তখন কিন্তু অটোমেটিক লেখাগুলো অস্পষ্ট হয়ে যাবে, বোঝা যাবে না কি লিখতে চাইছে, কারণ সে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে যে আমি কি লিখবো, কি হবে, সে অস্পষ্ট লেখাটা এমনি এমনি হয়ে যায়। তারপর দেখো লেখার গতি কমে যাওয়া, যখন একটা বাচ্চা কম বুঝবে বা লিখতে চাইবে, লেখা হবে না, তখন অটোমেটিক কিন্তু গতিটা কমে আসবে। তো এখানেও তাই বলা হয়েছে। আর লাস্টে হচ্ছে অক্ষর উল্টোপাল্টা লেখা। এখন অক্ষর উল্টোপাল্টাটা কি, আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে ধরো যে বি এরকম করে লেখা উচিত, কিন্তু সে কিভাবে লিখবে, বিটা এইরকম করে লিখবে। এখন ধরো যে সে সি লিখতে লাগবে এইরকম ভাবে, কিন্তু দেখা গেছে সে পরীক্ষার খাতায় সি এইভাবে লিখে দিয়েছে। এইরকম অঙ্কর ক্ষেত্রে কি হবে, সে 4 লিখবে এইভাবে, কিন্তু দেখা গেল সে এইভাবে লিখে বসে আছে। তো দেখো, তুমি সোজাসুজি ভাবে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, এগুলো স্কিপ না করে দেখো মনে রাখবে। কিভাবে মনে রাখবে, যে ডিসলেক্সিয়া এটা হচ্ছে পঠন সম্পর্কীয়, দেন ডিসগ্রাফিয়া আমরা জানি গ্রাফ, গ্রাফ করা মানে অঙ্কন করা বা লিখা। তো এখানে এইভাবে মনে রাখবে যে ডিসগ্রাফিয়া, এটার কিন্তু কোনো বাংলা টার্ম নেই, এটা দিয়ে এটাকে মনে রাখতে হয়। আর পরীক্ষাতে কি হয়, ধরো দেওয়া আছে তোমার যে
এটি একটি লিখনজনিত সমস্যা। ধরো এই লাইনটি দেওয়া আছে, এটি একটি লিখনজনিত সমস্যা দিয়ে তলে তোমাকে কি দেওয়া আছে, যে দুটো অপশন দেওয়া আছে, ডিসলেক্সিয়া না ডিসগ্রাফিয়া। যখন তুমি দেখবে এটি একটি লিখনজনিত সমস্যা, তো লিখন, লিখা বা ছবি আঁকা, গ্রাফ করা, ডিসগ্রাফিয়া, এইভাবে তোমাকে কি করবে, মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা দেখব শিক্ষার অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটির 3 নম্বরটি ডিসএবিলিটি, যেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। তোমরা ডিসক্যালকুলিয়া কিভাবে মনে রাখবে, যে ক্যালকুলেটর, আমরা সবাই মোবাইলে ক্যালকুলেটর ইউজ করি, এইভাবে মনে রাখবে। তো দেখো, প্রথমে আমরা পড়লাম যে ডিসলেক্সিয়া পঠন সম্পর্কীয়, দেন পড়লাম ডিসগ্রাফিয়া গ্রাফ লিখন সম্পর্কীয়, এবার আমরা পড়তে যাচ্ছি ক্যালকুলিয়া ক্যালকুলেটর ডিসক্যালকুলিয়া। তো এটি একটি গাণিতিক ব্যাধি যা একজন ব্যক্তির সংখ্যাভিত্তিক তথ্য এবং গণিত বোঝার দক্ষতাকে প্রভাবিত করে। সে কি করে, যখন একটা শিক্ষার্থী যে সংখ্যাভিত্তিক তথ্যগুলো থাকে, যে 1 দেন 2 তারপর 3, এই যে সিকোয়েন্সিটা সে মনে রাখতে পারে না বা তার মনে থাকে না, সেটা কি হয়, যে সে গণিত এগুলো যদি বুঝতে না পারে, এই সাধারণ সংখ্যার যে ধারণাটা সে যদি বুঝতে না পারে, অটোমেটিক তার কি হবে, যে গণিত বোঝার যে দক্ষতাটা সেটা কিন্তু কমে যাবে বা দক্ষতাটা থাকবে না। সেটাকেই কি বলা হয়, ডিসক্যালকুলিয়া বা গাণিতিক ব্যাধি। তো দেখো, আমরা কিভাবে বুঝবো একজন শিক্ষার্থীর ভিতরে যে এই যে ডিসক্যালকুলিয়া, এই দক্ষতাটা কম বা এটা একটা ব্যাধি হয়েছে, সেটা এই সাধারণ কিছু লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো। দেখো, প্রথমে আছে সংখ্যা চিনতে, গণনা করতে এবং ক্রম অনুযায়ী লিখতে অসুবিধা, যেটা আমি একটু আগেই বললাম, যে 1-এর পরে 2 বা 2-এর পরে 3 বাকি তারপর 4, এই যে ক্রম অনুযায়ী যে সাধারণ ধারণাটা, সেটাই তার ভিতরে ঢোকে না বা সে বুঝতে পারে না। তারপর দেখো, 2 নম্বরটা আছে সংখ্যার মান বা গাণিতিক প্রতীক। এবার প্রতীক বলতে আমরা কি বুঝবো, গাণিতিক কিছু প্রতীক আছে, সেটা হচ্ছে যে প্লাস, দেন মাইনাস, তারপর ভাগ, তারপরে আছে ধরো যে পূরণ, এই যে যোগ বিয়োগ ভাগ পূরণের যেগুলো ধারণা, বাচ্চা কি করে, বুঝতেই পারে না। প্রথমত সে তো ক্রম অনুযায়ী বোঝে না, যে 1-এর পরে 2, 2-এর পরে 3, এগুলো বোঝে না। তার উপরে আবার এই যে সিকোয়েন্সি যেটা থাকে, তোমার চিহ্নগুলো, প্রতীকগুলো, এই প্রতীকগুলো কিন্তু সে চিনতে পারে না, যার জন্য কি হয়, সে যোগ বিয়োগ ভাগ পূরণ করতে পারে না। তো যখন সে প্রতীকগুলোই বুঝবে না, তাহলে সে যোগ বিয়োগ পূরণ ভাগ কিভাবে করবে। তারপর দেখো, 4 নম্বরটি আছে গাণিতিক ধারণা মুখস্থ করতে অসুবিধা। এই ক্ষেত্রে কি হয়, যখন বাচ্চা একজন এই সম্পূর্ণ এগুলো মনে রাখতে পারে না, সাধারণ জিনিসগুলোই যখন মনে রাখতে পারবে না, তখন গাণিতিক কতগুলো ধারণা থাকে, ছোট ছোট সূত্র থাকে বা ফরমেশন বলে থাকি আমরা, সে ফরমেশনগুলো সে কিভাবে মনে রাখবে। তো দেখো, এখানে বোঝার মতো একটাই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে এইভাবে কোয়েশ্চেন আসবে, যে ডিসক্যালকুলিয়া, এখানে হয়তো দেওয়া থাকবে যে ডিসক্যালকুলিয়াটা কি, সেখানে যেগুলো তোমাদের অপশন থাকবে, হয়তো দেওয়া থাকবে যে এটি একটি লিখনজনিত সমস্যা, বা থাকবে এটি একটি পঠনজনিত সমস্যা, যেগুলো একটাও না, তোমাকে বেছে নিতে হবে এটি একটি গাণিতিক ব্যাধি, যেটা সে অঙ্ক করতে পারে না, অঙ্ক বুঝতে পারে না, বা সংখ্যার যেগুলো সাধারণ ধারণা তার সেগুলো কি মনে থাকে না, এবং লাস্ট যে গাণিতিক ধারণা মুখস্থ করতে। এবার আমরা দেখব শেখার যে অক্ষমতা, সেই অক্ষমতার 4 নম্বরটি অক্ষমতা, সেটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, যেটাকে শারীরিক ব্যাধি বলা হয়। এবার আমরা কি বুঝবো, যে সকল শিক্ষার্থীরা ধরো স্কুলে যায়, তাদের কি হয়, এই যে শরীর দিয়ে যেরকমটা হাত দিয়ে লেখা হয়, পা দিয়ে দৌড়ানো হয় বা ঝাঁপানো হয়, লাফানো হয়, এরকমটা আর কি। তো যেগুলো শিক্ষার্থীর ভিতরে এই গুণগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে, দৌড়চ্ছে, লাফাচ্ছে, খেলছে, লিখছে, পড়ছে, তারা ঠিকই আছে, স্বাভাবিক। কিন্তু যে সকল স্টুডেন্টরা ঠিক মতো এগুলো করতে পারছে না, যে দৌড়তে পারছে না বা কি লিখতে পারছে না, মনোযোগ দিতে পারছে না, তাদের ভিতরে যে এই যে ডিসপ্র্যাক্সিয়া নামের ব্যাধিটি থাকা বলে কোয়া হয়। তো আমরা এবার দেখে নেব যে আসলে ডিসপ্র্যাক্সিয়াটি কি। দেখো, এটি 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 শারীরিক ব্যাধির সাথে জড়িত থাকা একটি সমস্যা। শারীরিক ব্যাধি, শরীরের সঙ্গে, আমি এক্ষুনি বললাম। তো এই সমস্যাটাকে মোটর ডিসএবিলিটি বলেও জানা যায়। এটা একটা ইংরেজি টার্ম আছে, তোমরা পরীক্ষাতে যখন আসবে তখন ব্রেকেটে হয়তো দেওয়া থাকবে ডিসপ্র্যাক্সিয়া, এটা হবে মোটর ডিসএবিলিটি। কখনো কখনো পরীক্ষাতেও আসে এরকম ভাবে, যে ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে দিয়ে নানা রকম অপশন দেওয়া থাকে, তার মধ্যে হয়তো থাকবে যে মোটর ডিসএবিলিটি, ওটা তোমাদেরকে বেছে নিতে হবে। তো দেখো, ডিসপ্র্যাক্সিয়ার সাধারণ লক্ষণগুলো কি কি। প্রথম লক্ষণটি হচ্ছে খেলার মাঠের কার্যকলাপ, যেমন লাফানো, দৌড়ানো, বল ধরা কার্য সঠিকভাবে করতে পারে না। এখানে একটা কথা আছে ফ্রেন্ডস, সেটা আমি তোমাদেরকে বলছি। এই যে মোটর ডিসএবিলিটি এক্ষুনি পড়লাম, এই মোটর
মোটর স্কিল, এই যে শারীরিক দক্ষতার দুটি ভাগ আছে, একটা হচ্ছে গ্রোস মোটর স্কিল অ্যান্ড আরেকটা হচ্ছে ফাইন মোটর স্কিল। এবার গ্রোসটাকে কোনটাকে বুঝবো? গ্রোস যেগুলো বড় কাজ, যেরকমটা এখানে দেওয়া আছে, দৌড়ানো, বল ধরা, তারপর মানে তুমি যেগুলো বড় কাজ করছো আর কি, যেরকমটা দৌড়াচ্ছ, বল ধরছো, বাকি কোনো খেলাধুলো করছো, এই সম্পূর্ণটাকে কি বলা হয়? যে গ্রোস মোটর স্কিল, যেগুলো বড় কাজ বাইরে করা হয় সম্পূর্ণ শারীরিক গতিবিধি দিয়ে। আর যেটা হচ্ছে লেখা, ছবি আঁকা, রং করা, এই যে সূক্ষ্ম কাজগুলো যেগুলোতে নিপুণতা থাকে, আমাদের আস্তে আস্তে ভেবে করতে হয়, ভালোভাবে করতে হয়, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিপুণতাটা প্রয়োজনীয়, না হলে সেটা কি ভালো হয় না, সেটাকে বলা হয় ফাইন মোটর স্কিল। তোমরা মনে রাখবে গ্রোস মানে বড় কাজ যেগুলো বাচ্চাদের দ্বারা করা হয়, যেমন ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, দৌড়াচ্ছে, হাই জাম্প, লং জাম্প, এগুলো আর কি। আর যেগুলো ছোট ছোট কাজ, যেরকমটা লেখা, যখন আমরা লিখবো তখন নিপুণতার সঙ্গে আমাদেরকে লিখতে হবে। ছবি একটা আঁকতে গেলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ছবিতে থাকতে হবে। তারপর রং করা, যেরকমটা একটা স্টুডেন্টকে যদি একটা আপেলের মধ্যে রং করতে দেওয়া হয়, তো এই রংটা যে করবে এই আপেলের মধ্যেই রংটা করতে হবে, সেটাকে কি, এটা সীমার বাইরে গেলে চলবে না। তো এই যে একটা নিপুণতা, যে এই নিপুণতার সঙ্গে যেগুলো কাজ হবে সেগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। তো তোমরা এভাবেও মনে রাখতে পারো যে মোটর স্কিল দুই রকমের হয়, একটা গ্রোস অ্যান্ড ফাইন। এটাকে শর্টকাটে কিভাবে মনে রাখবে? সেটাকে মনে রাখতে পারো GF। জিতে হচ্ছে গ্রোস মোটর স্কিল অ্যান্ড দেন ফাইন মোটর স্কিল। এভাবে মনে রাখলে তোমাদের সহজে মনে থাকবে, ঠিক আছে? এবার আমরা দেখব শেখার অক্ষমতার 5 নম্বরটি ব্যাধি, সেটা হচ্ছে ADHD, সেটা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তোমরা মনে রাখবে কখনো কখনো পরীক্ষায় ADHDর ফুল ফর্মও আসে। এবার আমরা জানবো ADHD কি। এটার আমরা ফুল ফর্মের মধ্যেই দেখতে পেলাম যে অ্যাটেনশন, যেটা আমাদের মনোযোগ সম্পর্কীয়, আমরা মনোযোগ দিতে পারি না, বাকি একটা কার্যে বেশিক্ষণ মন বসে না, একটা কার্য শুরু করে আরেকটা কার্যের দিকে মনটা চলে যায়, এরকম আর কি। তো দেখো এখানে কি কি আছে। এটি একটি মনোযোগ আকর্ষণ সম্পর্কীয় অসুবিধা, তোমরা মনোযোগ আকর্ষণ সম্পর্কীয় অসুবিধা বলে মনে রাখলেই চলবে। তারপর দেখো ADHD সাধারণত শৈশবকালে শুরু হয়, আর প্রাপ্তবয়স্ক কাল যেটা আছে সেখানে কি হয়, সেখানে শেষ হওয়া বলে আমরা বলতে পারি। এদের কিছু সাধারণ লক্ষণ আমরা কিভাবে বুঝবো একজন শিক্ষার্থী বা একজন প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট তাদের মধ্যে ADHD আছে না নাই? দেখো, প্রথমটা হচ্ছে আবেগ প্রবণতা। যদি একটু কান্নার বিষয় হয়ে পড়ে সেখানে কেন্নে কেটে একদম গলে যায়, সে আবেগটা ধরে রাখতে পারে না, সেটা রাগ হোক কিংবা কান্নাকাটি হোক কিংবা খুশি হোক, অতিরিক্ত বেশি আবেগপ্রবণ হয়ে যায়। তারপর দেখো 2 নম্বরটা হচ্ছে কোনো কাজে মনোনিবেশ করতে সমস্যা। এই যে বললাম, কাজ করতেই আরেকটা কাজের দিকে মন চলে যায়, কোনো কাজে ঠিকঠাক মতো যে মনোযোগ দিয়ে কাজটা প্রথম থেকে শেষ অবধি শেষ করবে ভালোভাবে, সেটা তারা পারে না। তারপর হচ্ছে অতিরিক্ত কার্যকলাপ বা অস্থিরতা। এই যে কোনো কাজে তো মনোনিবেশ করতে পারেই না, কোনো কাজ করতে গেলে কি হয়, অস্থির অস্থির ভাব লাগে, অস্থিরতা ভাব লাগে, সেটা করতে মন চাই না। কি হয়, এটা রেখে সেটা, সেটা রেখে এটা, কোনো মিটিংয়ে গেলে কারো বক্তৃতা শুনতে ইচ্ছে যায় না, কোনো কাজে গেলে সেটা করতে ইচ্ছে যায় না, এরকম। তারপর দেখো লাস্ট আছে হতাশা সহনশীলতা কম। এই যে আমরা যেহেতু হিউম্যান বিং, আমরা মানুষ, আমাদের চিন্তা হতেই পারে, কোনো বিষয় নিয়ে চিন্তা হবেই। তো কি হয়, এই যে কিছু কিছু শিক্ষার্থী বা কিছু কিছু প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট যারা থাকে, তারা কি হয়, একটু চিন্তাতেই বেশি ভেঙে পড়ে। এই যে সহনশীলতা, আমাদের যে সহ্য করার ক্ষমতাটা তাদের খুবই কম থাকে, তখন তারা কি হয়, অল্প চিন্তায় বেশি হতাশা হয়ে পড়ে। যে হতাশা সহনশীলতা, যেটা সহনশীলতা যতটুক থাকা দরকার তাদের থাকে না, সেটা কি হয়, সেটা কম থাকে। যা একটা বাচ্চার ADHD কতটুক আছে না আছে, সেটা প্রথমত তাদের বাবা মা বা অভিভাবক এবং দ্বিতীয়ত স্কুলের শিক্ষকদের উপর বেশি নির্ভর করে, যে তারা বাচ্চাটার উপর কতটুক মানে নজর রাখছে বা কতটুক যত্ন নিচ্ছে। তাদেরকে কি করতে হবে, ভালোভাবে লক্ষ্য করে যদি দেখা যায় যে ADHD তাদের মধ্যে আছে, তারা কোনো কাজে মন দিতে পারছে না, একটুতেই বেশি আবেগ
প্রবণতা হয়ে পড়ে যাচ্ছে, অস্থির লাগছে, কোনো কাজে মনোযোগ দিচ্ছে না, বাকি তাদের যেটা সহ্য করা ক্ষমতা, যে 30 মিনিট বা 40 মিনিটের ক্লাসেই তারা অস্থির হয়ে পড়ে যাচ্ছে, পড়াশুনো করতে চাচ্ছে না। তো তখন কি করতে হবে, তাদের জন্য উপযুক্ত যত্ন নেওয়ার বা উপযুক্ত চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। এবার আমরা দেখব শেখার অক্ষমতার যে লাস্ট অ্যান্ড 5 নম্বর যেটা ব্যাধি, সেটা হচ্ছে অটিজম। সেটা কি? অটিজম দেখো, সেটা হচ্ছে যোগাযোগ পুনরাবৃত্তিমূলক অথবা আচরণ সম্পর্কীয়। আমরা কিভাবে বুঝবো একজন শিক্ষার্থীর ভিতরে এই যে অটিজম এটা আছে? এটা অ্যাকচুয়ালি কি হয়, যখন শিক্ষার্থীরা ক্লাসে বসে থাকে, যখন শিক্ষক একজন পড়ায়, তখন কি হয়, সে শিক্ষকের দিকে চেয়ে থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে যে সেটাকে গ্রহণ করবে সেটা পারে না, যেটা আই কন্ট্যাক্ট করতে হয় সেটা তাদের আসে না। তারপর এটা কি করে, যে একটা কাজ বারবার করছে, তার মনেই থাকছে না যে এটা কাজ সে করেছিল। যেরকমটা একটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি তাকে লিখতে দেওয়া হয়, যে প্রথম একটা অপশন লেখার পরে কি করে, 2 নম্বর 3 নম্বর অপশনে সে প্রথম অপশনটাই আবার কি করে, রিপিট করে। সেটা হচ্ছে রেপিটেটিভ বিহেভিয়ার, যে একটা কাজ সে বারবার করছে, তার মনেই থাকছে না। বাকি শিক্ষকের সঙ্গে বা স্যারের সঙ্গে যে ভালোভাবে কথা বলবে, যেটা কমিউনিকেশন স্কিল, যে শিক্ষক একটা বলছে, সে শিক্ষককে কোয়েশ্চেন করছে বা অ্যান্সার দিচ্ছে, এরকমটা তার দ্বারা হচ্ছে না। সে ক্লাসে কি করে, চুপচাপ করে বসে থাকে, তাকে দেখেই বোঝা যায় যে সে অমনোযোগী হয়ে আছে। তো যখন আমরা দেখব একজন শিক্ষার্থী মনোযোগ দিতে পারছে না, শিক্ষকের সঙ্গে কথা বলতে পারছে না, বাকি সে আই কন্ট্যাক্ট করে বস্তুগুলো বা বিষয়গুলি শিখতে পারছে না, তার মানে তার ভিতর অটিজম আছে। এবার তোমরা দেখে নাও অটিজমটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে যোগাযোগ পুনরাবৃত্তিমূলক অথবা আচরণ সম্পর্কীয়, তার ব্যবহারেই আমরা বুঝতে পারবো যে এর অটিজম আছে। এই ব্যাধিটির অন্য একটি নাম হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। দেখো, স্পেকট্রাম ডিসঅর্ডার, এটারও কিন্তু একটা শর্ট ফর্মে কোশ্চেন আসার চান্স আছে। সেটা হচ্ছে যে অটিজমের অন্য একটি নাম হলো, অন্য অন্য অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তোমার এটাও দেওয়া থাকবে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেটা তোমাদের বেছে নিতে হবে। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল জনিত সমস্যা। এবার আমরা নিউরো বলতে কি বুঝি? নিউরো আমাদের স্নায়ু, আমাদের আমাদের রগের সমস্যা এটা। তো দেখো, কিছু লক্ষণ আছে, তার দ্বারা আমরা কি বেছে নিতে পারবো যে এই স্টুডেন্টগুলির অটিজম আছে। তো প্রথম লক্ষণটা হচ্ছে যোগাযোগে অসুবিধা, রিলেটেড টু কমিউনিকেশন। তোমার পরীক্ষাতেও যদি আসে যে অটিজম থাকার স্টুডেন্ট হলো, সেখানে কমিউনিকেশন বা রেপিটেটিভ বা আই কন্ট্যাক্ট এরকম কিছু থাকলেই তুমি সেটা নিঃসন্দেহে বেছে নিতে পারো, সেটাই তোমার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? তো দেখো, যোগাযোগে অসুবিধা রিলেটেড টু কমিউনিকেশন, যেটা শিক্ষকের সঙ্গে ভালোভাবে সে যোগাযোগ করতে পারে না বা কথা বলতে পারে না, এভাবে বলতে পারে না যে স্যার আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি এটা বুঝতে পারছি না, আপনি দ্বিতীয়বার বুঝিয়ে দিন। এই যে একটা যে যোগাযোগ বা স্যারের সঙ্গে যে একটা কমিউনিকেশন, সেটা সে ঠিক রাখতে পারছে না বা করতেই পারছে না। তারপর দেখো, পুনরাবৃত্তিমূলক আচরণ, রেপিটেটিভ বিহেভিয়ার, একটা কাজ একবার করে তার মনেই থাকছে না, সে আরেকবার করে বসছে। আমি একটু আগে বলেছি, একটা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে দিলে সে একটা অপশন বা একটা লাইন বারবার লিখতেই থাকে, তার ভিতরে অন্য কোনো ধারণা বা কনসেপ্ট আসে না। সে কি করে, যে রিপিট করতেই থাকে, যে কোনো কথা হোক বা যে কোনো কাজ হোক। এবার চোখের যোগাযোগ অসুবিধা, যেটা আমি অলরেডি বলেছি যে শিক্ষকের সঙ্গে যে একটা আই কন্ট্যাক্ট করে তার অসুবিধাগুলো শিক্ষককে বলবে, সেটা তার মানে হয় না, সে সক্ষম নয়। সেটা হচ্ছে মেকিং আই কন্ট্যাক্ট। তোমরা পরীক্ষাতে যদি আসে এটা, তাহলে কিভাবে আসবে, অটিজম থাকা যে কোনো অ্যান্সার যেখানে থাকবে, এভাবে যদি অপশন দেওয়া থাকে, এখানে যদি অ্যান্সার থাকে, সেটা ব্রেকেটে আমি এখানে যেভাবে তোমাদের দিয়েছি ঠিক সেভাবেই থাকবে। এখানে বাংলাতে যে কোনো কিছু থাকুক, কিন্তু ব্রেকেটে যখন তুমি দেখবে কমিউনিকেশন সম্পর্কীয় যদি কিছু থাকে, রেপিটেটিভ বিহেভিয়ার যদি থাকে, বাকি আই কন্ট্যাক্ট যদি থাকে, তোমরা শর্ট ফর্মে মনে রাখতে পারো যে অটিজম হচ্ছে রিলেটেড টু কমিউনিকেশন করতে পারছে না, দেন রেপিটেটিভ, সে একটা কাজ বারবার করছে, পুনরাবৃত্তিমূলক বারবার করছে, পুনর করছে, দেন চোখের যোগাযোগ মেকিং আই কন্ট্যাক্ট। তোমরা যে কোনো সেখান থেকে এগুলোর থেকে যেটা থাকবে সেটা বেছে নিলেই তোমাদের অ্যান্সারটা রাইট হবে। এখান থেকে
সেরকম ভাবে সেই একটা কোশ্চেনই আসে, সেটা হচ্ছে অটিজম দিয়ে এভাবে অপশনে দেওয়া থাকে। ফ্রেন্ডস, তাহলে আজকে আমরা এখন যেটা আমাদের ছিল লেসন নাম্বার 5 লার্নিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুমের যেগুলো শেখার অক্ষমতা বা ব্যাধিগুলো ছিল আমরা সম্পূর্ণ দেখে নিলাম। তোমরা এগুলো স্কিপ না করে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এগুলো প্রত্যেকটার থেকেই একটা না একটা কোয়েশ্চেন আসার চান্স থাকেই আর আসেও। তো আমরা পরে যদিও কোশ্চেনগুলো আলোচনা করব, এই বিষয়গুলো কিন্তু বোঝার বিষয় আছে একটা। এগুলো না বুঝলে কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। তো আজকের মতো এখানেই সমাপ্ত এটা ক্লাস। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে ও শেয়ার করবে। থ্যাংক ইউ।